বাইক ধর টানো। ফাইনালি কমপ্লিট করতে পারলাম। আমি একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি। क्या आंटी जी आपका किचन को कैप्चर कर लिया इसने। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি উমলিংলা টপ থেকে, সোজা হানলে যাব। আর রাস্তার মাঝে আমরা লাঞ্চটা সেরে নেব, আর লাঞ্চটা কোথায় সারবো সেটাও দেখতেই পাবে। আমাদের দেখতেই পাচ্ছি আমাদের এখানে খুব একটা বরফ নেই, হালকা হালকা বরফ আছে। তো সেই হালকা বরফটা এনজয় করতে করতে আমরা এখন সামনের দিকে এগিয়ে চলেছি। মোটরেবল পাস উমলিংলা পাসকে বিদায় জানিয়ে আমরা চলেছি হানলে। ঠিক আছে, নামো নামো নামো, ব্যাগটা বাঁধাই হয়নি। বাইকটা টানো, বাইক ধর টানো। বসে পড়ো, বসো বসো বসো। एक रस्सी था, क्या था? रस्सी वहीं पे गिर गया। थैंक यू सो मच। बैग यहाँ पे गिरा था क्या? দুইটা আছে, দেখো তো দুইটা আছে। এই জার্কিংটাতেই পড়েছে ব্যাগটা।
তো দেখতেই পেলে কীরকম বিপদ হতে হতে বাঁচলাম। ব্যাগটা আসলে রেখেছিলাম ঠিকঠাকই, সবই গুছিয়ে রাখা ছিল, যে বাঞ্জি কর্ড দিয়ে বাঁধা ছিল সেইটা একটু বাঁধা হয়নি। সেই বাঞ্জি কর্ডটা শুধু না বাঁধার কারণে ব্যাগটা পড়ে গেছিলো। ভাগ্যিস হঠাৎ করে মনে হলো যে বাঞ্জি কর্ডটা বাঁধিনি, দেখো তো ব্যাগটা পিছনে আছে কিনা। যেমন মনে হয় তেমন সঙ্গে সঙ্গে ঘুরে দেখা, এবং দেখা যায় ব্যাগটা নেই। তো কীভাবে ব্যাগটা পড়ে গেছে সেটাও তোমরা দেখলে, কারণ ক্যামেরাটা ব্যাগের দিকেই মুখ করা ছিল। তো যাই হোক, আমরা ব্যাগটা ঠিকঠাক পেয়ে গেছি। ওইখানে যে হালকা ওয়াটার ক্রসিং টাইপের যেটা ছিল, ওইখানে জার্কিংয়ে ব্যাগটা পড়ে যায়, যেহেতু বাধা ছিল না। তো ওই যে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে উমলিংলা টপ। তো উমলিংলা টপকে ছেড়ে এখন আমরা সোজা নিচের দিকে নেমে যাব। তো এই সেই গাড়ি, যে গাড়ি আমাদের ব্যাগটা ফিরিয়ে দিতে সাহায্য করেছিল। চলো, যদি ওভারটেক করতে পারছি তাহলে একবার অবশ্যই থ্যাংক ইউটা জানিয়ে দেব। থ্যাংক ইউ। আমাদের হানলেতে গিয়ে পেট্রোল কিনতেই হবে, সব ট্যাঙ্কি ফুল করতে হবে, কারণ এরপর আবার লম্বা যেতে হবে, মাঝে পেট্রোল পাওয়ার চান্স কমই আছে। তো রিস্ক নেবো না, সব ফুল করে নেবো। গাড়ির ট্যাঙ্কি এক্সট্রা যেগুলো আছে 3খানা জারিকান সবই ফুল করে নেবো হানলা থেকে। তো গাড়ির ট্যাঙ্কি মোটামুটি আমার এখন যা আছে, আর এক্সট্রা যেটুকু আমার কাছে তেল আছে তাতে সেটা ফুল হয়ে যাবে। আর তার সঙ্গে দুটো 3.5 লিটার আর একটা 5 লিটার, টোটাল 12 লিটারটা আমাকে ফুল করে নিতে হবে। পৌঁছে গেছি আমাদের বেস ক্যাম্পে। এখানে আমরা আমাদের লাঞ্চটা সারব। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, গাড়ি ডিসব্যালেন্স হচ্ছে, এত জোরে হাওয়া দিচ্ছে। আর আমরা এখন বাদিকে নেমে যাবো এখান থেকে আমাদের লাঞ্চ করার জন্য। দাটং স্পন রেস্টুরেন্ট, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার। আগে থেকে বাদিকে নিতে হবে। করে দিয়েছি আমরা আমাদের বাইক পার্ক। এবার করব আমরা লাঞ্চ। আর তার আগে বাইকে কোথাও একটা সাউন্ড হচ্ছে কুচকুচ করে, একটু জার্কিং হলেই সেটা একবার চেক করে নিই। আজকে আমাদের লাঞ্চে এক চাপ, চলো আমরা খেয়ে নিই। তো লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছি এবার হানলের উদ্দেশ্যে। গেটওয়ে টু উমলিংলা ক্রস করে গেলাম। চলো সোজা হানলে। তো কিউল চলে গেল সোজা 15 কিলোমিটার। আর আমরা যাব বাদিকে, হানলের দিকে। ত্রিশুল মে বাদিকে, ডান দিকে হানলে। আমরা উঠে গেলাম হানলে রাস্তায়। সোজা এবার একটাই রাস্তা, পৌঁছে যাব হানলে, কিন্তু অনেকটা খাড়া রাস্তা। এখন মাইলেজ আছে 30.4। এইটা আশা করছি মোটামুটি 27-এ চলে আসবে। এই মাইলেজটা কিন্তু একদম আমাদের নলাটি থেকে কাউন্ট হচ্ছে। ওই দিকে গেছিলাম, ওই যে ক্যাম্প, সোজা রাস্তা, ওইটা দিয়ে এসে আমরা ঘুরে আবার উপরে উঠছি। ভিউটা একবার দেখো, কি সুন্দর লাগছে। পুরো পাহাড় 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 পাহাড়, আর দূরে আছে সাদা বরফে ঢাকা পাহাড়, আর সামনে কি সুন্দর লাল পাহাড়। ওইদিকে একরকম রং, এখানে একরকম রং, এখানে একরকম রং।
প্রকৃতি যত পেরেছে ঢেলে ছবি এঁকেছে বসে বসে, লক্ষ কোটি 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 বছর ধরে। আমরা ফতুল্লা টপ, ওয়ার্ল্ড 6th হাইয়েস্ট মোটরেবল পাস, ফতুল্লা টপকে এখন ক্রস করে সোজা এগিয়ে যাচ্ছি হানলের দিকে। এই এখন যে জায়গাটা আছি আমরা, এই পোর্শনটা, এইটা হচ্ছে সব থেকে উঁচু জায়গা। এখান থেকে আবার নেমে যাচ্ছি। তোমাদের জন্য দাঁড়ালাম, একটু দেখো একবার সিনটা, কি অসাধারণ লাগছে জায়গাটা। ওই নিচে যাব আমরা, ওই দূরের গ্রামে যাব হানলে। চলো একটু এগোতে থাকি, অনেকটা রাস্তা, সোজা গেলে একটুখানি, যেভাবে ঘুরে ঘুরে যেতে হবে, দেখতে পাচ্ছি বাইকটা যাচ্ছে, অনেকটা রাস্তা, অনেকটা। চলো একটু করে এগোই। আর সামনের পাহাড়টা দেখো, বলে ওই জন্য বলেছিলাম যখন ফিরবো, ফেরার সময় সব সিনটা দেখাবো, কারণ ওঠার সময় রাস্তাটা খুব একটা ভালো ছিল না। তো এবার তোমরা সিনগুলো খালি দেখতে থাকো আর এনজয় করতে থাকো, আর তোমাদের সাথে সাথে এবার আমিও এনজয় করবো। হানলে এখান থেকে 26 কিলোমিটার মাত্র। তো চলো 26 কিলোমিটার দেখতে দেখতে চলে যাব। রাস্তাও খুব সুন্দর, একটু টাইম লাগবে না। এই রাস্তায় টার্নিংগুলো খুবই শার্প, তো ভীষণ আস্তে আস্তে টার্নিংগুলো নিতে হচ্ছে, চাইলেও একটু স্পিডে নিতে পারবো না। এবার শুরু হচ্ছে ঢাল রাস্তা, মারাত্মক ঢাল। ওঠার সময় আমার খুব কষ্ট হয়েছিল, নামার সময় ভীষণ কন্ট্রোল করেই নামতে হবে। গাড়ি মতো এনজয় দ্য ভ্যালি। কি অসাধারণ লাগছে, জেসিবিটা কয়টুকু পারা লাগছে, দেখে নাও দেখে নাও। আমার মনে হয় না এত ডিটেলসে কেউ তোমাদের দেখাবে কখনো কোনো ব্লগে। সিনটা একবার দেখো খালি, আমরাও আমাদের চোখ মন আত্মার শান্তি করে নিই, তোমরাও করে নাও দেখে। জেসিবি, ট্রাক, সাইজটা একবার দেখো। রাস্তাটা যদি ওখান থেকে সোজা আসতো তাহলে কত কিলোমিটার হতো, আর এই যে টেরে বেঁকে যাচ্ছে কত কিলোমিটার হতে পারে, কমেন্টে অবশ্যই জানাও। ওই দূরের ল্যান্ডটা দেখো একবার, পাহাড়, পাহাড়ের মাঝখানে কীরকম সমতল, পুরো ঢাল হয়ে আছে, প্রত্যেকটা পার্ট দেখার মতো, কি অসাধারণ লাগছে। উফ, কি মনোমুগ্ধকর প্রকৃতি। এদিকে দেখো কি রঙের পাহাড়, এদিকে পাহাড়ের রং দেখো, সামনের পাহাড়টার রং দেখো, আর দূরেরগুলো তো ছেড়েই দাও। তোমরা দেখতেই পেলে আজকে আমরা ওয়ার্ল্ড 6th হাইয়েস্ট মোটরেবল পাস ক্রস করেছি, করে নাম্বার 1-এ পৌঁছেছি।
উমলিংলা। উমলিংলা নাম্বার 1 এই মুহূর্তে, খারদুংলা এই মুহূর্তে 2 নম্বরে আছে। আজকে উমলিংলা করলাম, তার সঙ্গে ফটিলাও করলাম, করে এখন ফিরছি হানলেতে, যেখানে আমাদের হোমস্টে নেওয়া আছে। তো হোমস্টে ঢোকার আগে আমরা কোথায় যাব, চলো দেখা যাক কোথায় যাই। চলো একটু করে যাওয়া যাক, আর একটু বাইকটা কন্ট্রোল করা যাক, কারণ প্রচণ্ড ঢাল আছে, দেখতেই পাচ্ছ মারাত্মক ঢাল। তো আমরা এখন ধীরে ধীরে উঠছি উপরের দিকে। কোথায় চলো দেখাই যাক কোথায় আমরা উঠছি। আজকে সারাদিন উঠলাম আর নামলাম, উঠলাম আর নামলাম, উঠলাম আর নামলাম, আবার শুরু করেছি ওঠা। তো দেখো আমরা কোথায় চলে এসেছি, কি মনে হচ্ছে, কি জায়গা এটা, চলো দেখা যাক। কোথায় আছি আমরা এখন আছি ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিতে। এইখানেই সেই দূরবীন, এখানে একটা, ওইখানে একটা, দুটো। এইটা বড়, তোমাদের দেখাবো ভেতরে গিয়ে। এইখানে আছে বড় দূরবীন, মেন দূরবীন, সেকেন্ডারি দূরবীন আছে ওইটাতে। এখানে ছোট ছোট জানলাগুলো দেখছো, ছোট ছোট জানলাগুলো দিয়ে, ওপরে জানলাটা অবশ্যই ডুমের জানলাটা, ওইটা দিয়ে টোটাল আকাশগুলো আগে চেক করা হয়। আর পুরো যে ডুমটা দেখছো ওপরে স্টিল কালারের, পুরো ডুমটা কিন্তু রোটেট হয়। পুরো ডুমটা রোটেট হওয়ার সাথে সাথে এইখানে এই দিকটা করে একটা লম্বা দেখতে পাচ্ছ ডুমের উপর দিয়ে উঠে গেছে। এটা কিন্তু একটা দরজা, দরজা বলতে দূরবীনের দরজা। এই দরজাটা দুভাগে দুদিকে খুলে যায়, স্লাইডিং দেখতে পাচ্ছ তোমরা, এটা দুভাগে দুদিকে খুলে যাবে। সেই হিসাবে ভেতর থেকে দূরবীন পুরো আকাশের যেখানে যা দেখার সেটা ভেতরে দূরবীন থেকে দেখা যাবে। আর পুরো ডুমটা কিন্তু ঘুরবে। আরেকটি জিনিস, দূরবীন 20 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত পুরোটাই ফটো ক্যাপচার করতে পারে। সারাউন্ডিং পরিবেশটা তোমরা একবার দেখে নাও, তারপরে ভেতরে নিয়ে যাব। তো চলো এবার ভেতরে যাই। ভেতরে যাওয়ার আগে একটা নোটিশ তোমাদের একটু দেখিয়ে দিই। চলো এবার সোজা ভেতরে যাই। এখানে একটা কম্পিউটার আছে, যেখানে তোমরা কম্পিউটার নিজেরা অপারেট করে দেখতে পারো। টোটাল এই জায়গাটা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। তার সঙ্গে সঙ্গে বাদিকে এই স্টেয়ারটা উঠে যাচ্ছে। মেন যে টেলিস্কোপ, এটা হচ্ছে টেলিস্কোপের সেকেন্ড বেস। মেন বেস নিচে যেখান থেকে অপারেট হচ্ছে, এটা সেকেন্ড বেস, এর উপরে টেলিস্কোপ। তো সেকেন্ড বেস তোমরা দেখেই নিলে। চলো তোমাদের ওপরে মেন পোর্শনে নিয়ে যাই, চলো। তো আমরা এখন ঢুকে পড়েছি মেন যে অ্যাস্ট্রোনটদের দূরবীন, সেই দূরবীনের কেবিনে। চলো তোমাদের দূরবীনটা দেখাবো, কিন্তু মোটামুটি এটা কভার করা আছে মনে হচ্ছে অনেকটাই। চলো, এই হচ্ছে সেই অ্যাস্ট্রোনটদের দূরবীন। দেখো একবার এই হাফ সার্কেলে যে রাউন্ড মতো দেখতে পাচ্ছ, এইটা দিয়ে, এটা হচ্ছে গেট, নিচে চাকা লাগানো আছে, চাকাটা খুলে যাবে। আর যে দিকটা দেখার হবে সেই দিকে এই টোটাল যে ডুমটা আছে, বিশাল বড় ডুম, এই ডুমটা পুরো ঘুরবে। পুরো ডুমটা ঘুরে সেই অ্যাঙ্গেলে এই গেটটা দিয়ে এই দূরবীনের মাধ্যমে ছবি হবে। আর একটা জিনিস, এই দূরবীনটা টোটালি অপারেট হয় ব্যাঙ্গালোর থেকে, ব্যাঙ্গালোর ইসরো থেকে টোটাল এই দূরবীনটা অপারেট করা হয়। এখানে কোনো স্টাফ নেই, কিচ্ছু নেই, শুধু আছে দুজন সিকিউরিটি
যারা খালি দেখভাল করে। নিচে দেখতে পাচ্ছি আমরা পুরো তারের ওপর দিয়ে হাঁটছি। দূরবীনটা একদম অনেক নিচ থেকে শুরু হয়েছে, শুরু হয়ে ওই উপরে গিয়ে শেষ হয়েছে। তো চলো আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়ি। যতটা দেখাতে পারলাম ততটা দেখানোর চেষ্টা করলাম। এবার আমরা ফিরে যাব। দেখো সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে আস্তে আস্তে নিচে নামছি। তো চলো আমরা পার্কিংয়ের দিকে এগিয়ে যাই। তবে আরেকটা জিনিস আমি ভারত সরকারকে এটুকু বলবো, রিকোয়েস্ট করব, এখানে একটু সিকিউরিটি বাড়ান। এটা আমাদের ন্যাশনাল প্রপার্টি, ন্যাশনাল ট্রেজার। এটা যদি কোনো ক্ষতি হয়ে যায় না, এর ক্ষতিপূরণ কিন্তু অনেক অনেক দামি হবে। হিন্দিতে বলে বহুত महंगा पड़ेगा अगर इसका कुछ हो गया तो। তো ফাইনালি আমরা অবজারভেটরি থেকে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। আর বাঁ দিকে দেখো ওই দূরের গ্রামে আমরা আছি। তো আজকে আমাদের দ্বিতীয় দিন আমাদের হোমস্টেতে। ইমা তুমি তুমি কি করছো? এটা রান্না করছি। সর্বনাশ। আসলে প্রবলেমটা কি হয়েছে, মানে এখানকার লোকাল রান্নাটা না মানে ভীষণ অন্যরকম। মানে আমরা যেরকম পছন্দ করি একটু মানে সবজিটা কি একটু ভেজে কষিয়ে তারপরে সেটাকে রান্না করা, এখানকার মানুষজন ভাজা মানে কোনো সবজি টবজি কিছু ফ্রাই করে না, ডিরেক্ট জল ঢেলে মশলা টশলা দিয়ে সিদ্ধ করে নেয়। তো কালকে সবজিটা রাত্রেবেলায় খাওয়ার পরে আমার ভীষণ অস্বস্তি করছিল। তো আজকে আমি এখানে যে আঙ্কেলজি ছিলেন ওনাকে আমি বললাম যে আমি কি কিছু রান্না করতে পারি আপনাদের কিচেনে? বললো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনি কি করবেন বলুন, আমি সব রেডি করে দিচ্ছি। তো আমি বলেছিলাম যে আমি পেঁয়াজ আলু একসাথে একটু ভাজা করবো, আর ওনারা ডাল করেছে। তো এখানে আঙ্কেল আমাকে সুন্দরভাবে আলু কেটে দিয়েছে, পেঁয়াজ কেটে দিয়েছে, সমস্ত মশলাপাতি সব গুছিয়ে দিয়ে গেছে, পুরো রান্নাঘরটা আমাকে ছেড়ে দিয়ে গেছে। অনেক দিন পর রান্না করছি, অনেক দিন পর, প্রায় 22-23 दिन হয়ে গেল। 22-23 दिन পর। क्या आंटी जी आपका किचन को कैप्चर कर लिया इसने? খুব ভালো লাগছে। এমনিতে আমার রান্না করতে খুব ভালো লাগে, তার মধ্যে ঘুরতে এসে লাদাখে এসে রান্না করছি, ভাবতে পারছো? একটা আলাদাই পাওনা। এটা পেঁয়াজ ভাজা হচ্ছে, হালকা ভাজা হয়ে গেলে এরপর আমি আলুটা দিয়ে দেবো। আমাকে একটু কমেন্টে জানিও লাদাখে ঘুরতে এসে কে কে রান্না করেছো। করো, তুমি রান্না করো, চললাম। যদি খেতে খারাপ হয়েছে তারপরটা তো পরে দেখা যাক, অনেকদিন পর করছি তো আমি গ্যারান্টি দিতে পারছি না, রান্না ভুলে ভুলেই গেছি।